প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নোয়াখালী সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। একাদশ রসায়ন বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক ধর্ম নামের অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আলোচনার শুরুতে আমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দেব। আমরা বোর্ডে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটি উপস্থাপন করেছি। সংজ্ঞাতে আমরা পেয়েছি সমযোজী বন্ধনে আবদ্ধ ভিন্ন মৌলের দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন মেঘকে কোনো পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই পরমাণুর বা ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তো যেই মৌলের সংজ্ঞা থেকে আমরা বুঝি বন্ধনে আবদ্ধ ইলেকট্রন মেঘকে যে মৌল বা যে পরমাণু যত বেশি নিজের দিকে টানবে বা আকর্ষণ করবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। অর্থাৎ যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি সেটি বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন মেঘকে তার দিকে তত বেশি আকর্ষণ করবে। আমি আবার বলছি, যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি সেটি বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন মেঘকে তার দিকে তত বেশি আকর্ষণ করবে বা টানবে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বন্ধনে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.0। এই মান থেকে আমরা বুঝতে পারি যে হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী বন্ধনে ইলেকট্রন মেঘ ক্লোরিন পরমাণুর দিকে আকৃষ্ট থাকবে। এই বিষয়টাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি অথবা এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, হ্যাঁ, অর্থাৎ বন্ধন ইলেকট্রন মেঘ ক্লোরিন পরমাণুর দিকে আকৃষ্ট হয়ে থাকবে। ফলশ্রুতিতে হাইড্রোজেন এবং ক্লোরাইডের বন্ধনে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জের উদ্ভব হবে। যেহেতু ক্লোরিন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন মেঘ ক্লোরিন পরমাণুর দিকে ধাবিত থাকবে এবং ক্লোরিন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ লাভ করবে। তো তড়িৎ ঋণাত্মকতার বেসিক বিষয়টা হচ্ছে এটা, যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন মেঘ তার দিকে ধাবিত থাকবে, অর্থাৎ বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন মেঘ ওই পরমাণু কর্তৃক বেশি আকৃষ্ট হবে এবং ওই পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হবে এবং অপর পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হবে। এখন তড়িৎ ঋণাত্মকতার পর্যাবৃত্ত ধর্ম আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটি বিষয় পাই, অর্থাৎ যেসব বিষয়ের উপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। এখন আমরা সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করব। তড়িৎ ঋণাত্মকতার নিয়ম। সাধারণত তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর আকার, নিউক্লিয়াস, চার্জ ও বহিস্থ শক্তি স্তরে পরমাণুর বহিস্থ শক্তি স্তরের
ইলেকট্রন বিন্যাস, এই তিনটি বিষয়ের উপর, এই তিনটি বিষয় বা নিয়ামকের উপর নির্ভর করে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা মূল নিয়ামক হচ্ছে তিনটি। একটি হচ্ছে পরমাণুর আকার, দ্বিতীয় হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের চার্জ, তৃতীয়টি হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন কাঠামোর উপর। তো আমরা এই বিষয়গুলোকে ধারাবাহিকভাবে আলোচনা করি। প্রথমে আসি আমরা পরমাণুর আকার। একই গ্রুপে পরমাণুর আকার যতই বৃদ্ধি পায়, পরমাণুর কেন্দ্র থেকে কক্ষপথের দূরত্ব তত বৃদ্ধি পেতে থাকে। ফলে বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে ওই পরমাণু তত দুর্বলভাবে আকর্ষণ করে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আমি আবার বলছি, একই গ্রুপে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে পরমাণুর কেন্দ্র থেকে বহিস্থ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন মেঘকে ওই পরমাণু তত কম দৃঢ়ভাবে বা তত দুর্বলভাবে আকর্ষণ করে। এর ফলে ওই পরমাণুর বা ওই মোলের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি গ্রুপ 1 এর মোল সমূহ, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, তাদের তড়িৎ ঋণাত্মকতা মান যদি আমরা স্থাপন করি, দেখি যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1.0, সোডিয়ামের 0.9, পটাশিয়ামের 0.8, রুবেডিয়ামের 0.8 এবং সিজিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে খুবই কম, 0.2। এই যে তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ক্রমে একই গ্রুপে হ্রাস পেয়েছে, এর কারণ হচ্ছে যে কক্ষপথের আকার বড় হওয়ার সাথে সাথে, অর্থাৎ পরমাণু আকার বড় হওয়ার সাথে সাথে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন মেঘকে ওই পরমাণুটি কম আকর্ষণ করতে পারে। ওই পরমাণুটি যেহেতু বন্ধনে আবদ্ধ, শেয়ারকৃত ইলেকট্রন মেঘকে কম আকর্ষণ করতে পারে, এর কারণে তার তড়িৎ ঋণাত্মকতা কম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা এই বিষয়টাকে সংক্ষেপে লিখতে পারি যে একই গ্রুপে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে কেন্দ্র বা নিউক্লিয়াস হতে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন মেঘ পরমাণু কর্তৃক
কম আকর্ষিত হয় এতে ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এই যে বিষয়টি সেটা আমরা যদি গ্রুপ 17 অথবা আধুনিক পর্যায় সারণীর গ্রুপ 7 এর মৌলসমূহ নিয়ে আলোচনা করি, সেখানে আমরা পাই কাদেরকে পাই? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4.0, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.0, ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা 2.8, আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা 2.5। এই বিষয়টি অর্থাৎ একই গ্রুপে পরমাণু আকার বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেয়েছে, সেটি গ্রুপ 1 এর মৌলসমূহের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, গ্রুপ 17 এর মৌলসমূহের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, অর্থাৎ সমস্ত গ্রুপের ক্ষেত্রে, সকল গ্রুপের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য এক্সেপ্ট গ্রুপ 18। এখন আমরা একই পর্যায়ে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পর্যায়ক্রমে পরিবর্তন হয় সেটি আমরা আলোচনা করব। একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় পরমাণু সমূহের আকার তত হ্রাস পায়, ফলে পরমাণুর নিউক্লিয়াস ও সর্বশেষ কক্ষপথের দূরত্ব হ্রাস পায়। এই কারণে আকার হ্রাসের ফলে এবং বন্ধনে আবদ্ধ ইলেকট্রন মেঘকে ওই পরমাণু দৃঢ়ভাবে আকর্ষণ করতে পারে। এই কারণে পরমাণুর একই পর্যায়ে পরমাণুর আকার হ্রাসের ফলে মৌল সমূহের তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পাই যে একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় পরমাণু সমূহের আকার তত হ্রাস পায়, ফলে পরমাণুর নিউক্লিয়াসের সর্বশেষ কক্ষপথের দূরত্ব হ্রাস পায় এবং বন্ধনে আবদ্ধ ইলেকট্রন মেঘকে ওই পরমাণু দৃঢ়ভাবে আকর্ষণ করতে পারে। এই কারণে
একই পর্যায়ে পরমাণুর আকার হ্রাসের ফলে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। আমরা উদাহরণ হিসাবে উপস্থাপন করতে পারি তৃতীয় পর্যায়ের মৌলসমূহ, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এদের তড়িৎ ঋণাত্মকতা মানগুলো আমরা বসালে দেখতে পাই যে সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1.9, ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1.2, অ্যালুমিনিয়ামের 1.5, সিলিকনের তড়িৎ ঋণাত্মকতা 1.8, ফসফরাসের 2.1, সালফারের 2.5, ক্লোরিনের 3। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই যে সোডিয়াম ব্যতীত অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রে প্রায় একইভাবে, অর্থাৎ সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 0.9, ওকে 0.9। তাহলে আমরা তৃতীয় পর্যায়ের মৌলগুলোর সমূহ নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এদের তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। এদের তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ক্রমে বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে পর্যায়ক্রমে এদের আকার হ্রাস পেয়েছে। পর্যায়ক্রমে এদের আকার হ্রাস পেয়েছে। পর্যায়ক্রমে এদের আকার হ্রাস পাওয়ার কারণে নিউক্লিয়াস থেকে কক্ষপথের আকার বা দূরত্ব হ্রাস পেয়েছে। নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব হ্রাস পেয়েছে। নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব হ্রাস পেলে কি হবে? বন্ধনে আবদ্ধ ইলেকট্রন মেঘকে ওই নিউক্লিয়াস কর্তৃক অধিক আকর্ষণ করতে পারবে, ফলে ইলেকট্রন মেঘ ওই পরমাণুর দিকে ধাবিত হয়ে পড়বে। তো আমরা পরমাণুর আকারের ভিত্তিতে একই গ্রুপে এবং একই পর্যায়ে কিভাবে পর্যায়ক্রমে তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব পরমাণুর কক্ষ সংখ্যার উপর তড়িৎ ঋণাত্মকতার প্রভাব নিয়ে। 2. পরমাণুর কক্ষ সংখ্যা অথবা ইলেকট্রনের আবরণী প্রভাব। আবরণী প্রভাব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে যত বেশি কক্ষপথ পাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পায়। এই যে বিষয়টি, এটি অনেকটা পরমাণুর আকারের ব্যাখ্যা, অর্থাৎ একটি পরমাণুর আকার যত বড় হবে তার কক্ষপথের সংখ্যা সাধারণত তত বেশি হয়, ফলে তাদের বেশি সংখ্যক কক্ষপথের আবরণী ক্ষমতা তত বেশি হয়। এই আবরণী ক্ষমতার কারণে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, অর্থাৎ পরমাণুর কক্ষপথের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে কক্ষপথের সংখ্যা যত বেশি হবে, পরমাণুর ইলেকট্রন বিন্যাসে কক্ষপথের সংখ্যা যত বেশি হবে, ইলেকট্রনের আবরণী প্রভাব তত বেশি হবে, ফলে সর্বশেষ কক্ষপথের বন্ধন ইলেকট্রনের প্রতি বা
বন্ধন ইলেকট্রন মেঘের প্রতি, বন্ধন ইলেকট্রন মেঘের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তত হ্রাস পাবে, আকর্ষণ তত হ্রাস পাবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে কক্ষপথের সংখ্যা যত বেশি হবে, ইলেকট্রনের আবরণী প্রভাব তত বেশি হবে। এর ফলে সর্বশেষ কক্ষপথের বন্ধন ইলেকট্রনের প্রতি বা বন্ধন ইলেকট্রন মেঘের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তত হ্রাস পাবে। আর নিউক্লিয়াসের আকর্ষণ যত হ্রাস পাবে, তড়িৎ ঋণাত্মকতা তত হ্রাস পাবে। উদাহরণ হিসাবে আমরা উপস্থাপন করতে পারি গ্রুপ 7 এর মৌলসমূহ, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের কক্ষপথের সংখ্যা হচ্ছে 2, ক্লোরিনের কক্ষপথের সংখ্যা 3, ব্রোমিনের কক্ষপথের সংখ্যা 4, আয়োডিনের কক্ষপথের সংখ্যা 5। তাহলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আবরণী প্রভাব বেশি, ক্লোরিন থেকে ব্রোমিনের আবরণী প্রভাব বেশি, ব্রোমিনের থেকে আয়োডিনের আবরণী প্রভাব বেশি। ফলশ্রুতিতে ফ্লোরিনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কম, ক্লোরিন থেকে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা কম, ব্রোমিন থেকে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা কম। অর্থাৎ এটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা, তড়িৎ ঋণাত্মকতা। फोर 0, 3.0, 2.8, 2.5। উদাহরণ থেকে আমাদের আলোচ্য বিষয় আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পেলে ইলেকট্রনের আবরণী প্রভাব বৃদ্ধি পায়, ইলেকট্রনের আবরণী প্রভাব বৃদ্ধি পেলে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এখন আমরা তৃতীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব, পরমাণুর সংখ্যা। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ। আমরা আলোচনার শুরুতে একটু উদাহরণ দিই। ফেরাস, ফেরিক আর আয়রনের পরমাণু। আয়রনের পরমাণু থেকে ফেরাসে ধনাত্মক চার্জের সংখ্যা বেশি, একইভাবে ফেরাস থেকে ফেরিকে ধনাত্মক চার্জের সংখ্যা আরেকটু বেশি। তো ফলে নিউক্লিয়াসে আপেক্ষিকভাবে আয়রন পরমাণুর তুলনায় ফেরাসের ধনাত্মক চার্জের বা নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়, ফেরাসের তুলনায় ফেরিকের ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে বন্ধনে যে আবদ্ধ ইলেকট্রন মেঘ আছে সেটি আয়রনের তুলনায় ফেরাস আয়ন অধিক আকর্ষণ করবে, আর ফেরাস আয়নের তুলনায় ফেরিক আয়ন অধিক আকর্ষণ করবে। ফলে আয়রন পরমাণুর তুলনায় ফেরাস আয়নের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, ফেরাস আয়নের তুলনায় ফেরিক আয়নের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তো আমরা এই বিষয়টাকে লিখতে পারি যে নিউক্লিয়াসে আপেক্ষিক ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেলে, ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেলে বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন
মেঘকে অধিক আকৃষ্ট করে, অধিক আকৃষ্ট করে, ফলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। যেমন আয়রন, ফেরাস এবং ফেরিক, এদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 1.8, 1.84, 1.95। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেলে, নিউক্লিয়াসে আপেক্ষিক ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইতিপূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছি ইলেকট্রন আসক্তি কাকে বলে। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা উপর ইলেকট্রন আসক্তির প্রভাব, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির সম্পর্ক। সাধারণত কোন মৌলের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেলে কোন মৌলের ইলেকট্রন আসক্তি যত বেশি, মৌলটির তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। সাধারণত মৌলের ইলেকট্রন আসক্তি বেশি হলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে, কোন যে মৌলের ইলেকট্রন আসক্তি বেশি সে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। কারণ ইলেকট্রন আসক্তি হচ্ছে যে ইলেকট্রন এসে যুক্ত হতে নির্গত শক্তি, আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এই যে ইলেকট্রন আসবে বা ইলেকট্রন মেঘ আসবে সেটাকে নিজের দিকে টানার ক্ষমতা। এই কারণে সাধারণত যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি বেশি হলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। এখন আমরা পরমাণু সংকরণের উপর তড়িৎ ঋণাত্মকতার প্রভাব নিয়ে একটু আলোচনা করব। পরমাণুর সংকরায়নের উপর 5 নম্বর বিষয়টা, সংকরায়নের উপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভরশীলতা। আমাদের 5 নম্বর বিষয়টি হচ্ছে পরমাণুর সংকরণের উপর তড়িৎ ঋণাত্মকতার নির্ভরশীলতা। সাধারণত সংকরায়নে এস চরিত্র যত বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। সাধারণত সংকরায়নে এস চরিত্র যত বেশি হবে পরমাণু তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। এই বিষয়গুলো আমাদেরকে নোট করে রাখতে হবে, কারণ হচ্ছে যে আমাকে একই মৌলের সংকরণ হলো, যেমন কার্বনের ক্ষেত্রে আলোচনা করো, যেমন আমার মিথেন, ইথিন, ইথাইন, মিথেন, ইথিন, ইথাইন, এখানে সংকরণে এখানে হচ্ছে sp3 সংকরণে এর চরিত্র এর চরিত্র 25%। ইথিনে sp2
সংকরায়নে S চরিত্র sp2 সংকরণে S চরিত্র 33.3%। ইথাইনে sp সংকরায়নে S চরিত্র 50%। তাহলে দেখো এখানে সংকরণটা কার হচ্ছে sp কার্বন পরমাণু sp3 সংকরণে S চরিত্র 25%। ইথিনে কার্বন পরমাণুর sp2 সংকরণে S চরিত্র 33.3%। ইথাইনে কার্বন পরমাণুর sp সংকরণে S চরিত্র 50%। আমরা জেনেছি S চরিত্র সংকরণে S চরিত্র যত বেশি হবে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। ফলে আমরা এখান থেকে আমাদেরকে যদি এবার প্রশ্ন করা হয় যে মিথেন, ইথিন এবং ইথাইন এর কার্বন পরমাণুর কোন যৌগে কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তখন আমরা উত্তর দিতে পারবো যে ইথাইনের। কারণ আমরা জেনে গেছি যে এর চরিত্র যত বেশি হবে পরমাণুর সংকরায়নে এর চরিত্র যত বেশি হবে ওই তোমার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তাহলে এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ टू पॉइंट 48 2.75